নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো তো? গল্পের ঝুলির সংসারে সবাইকে স্বাগত। আজকে আপনারা শুনবেন শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি সন্তু কাকাবু সিরিজের আরেকটি গল্প। আজকের গল্পের নাম আরব দেশে সন্তু কাকাবাবু। আজ তার দ্বিতীয় পর্ব। শুরু করা যাক। কাকাবাবু বললেন, কিরে সন্তু, ঘুমিয়ে পড়লি নাকি? সন্তু বলল, মোটেই না। আমি বাইরে একটা বাঁশি আবার শুনতে পাচ্ছি এত রাত্রিরে। সালাদিন বললেন, তুমিও শুনতে পাচ্ছ? আমিও তো শুনছি। আমি ভাবছিলাম বুঝি আমার মনের ভুল। তারপর তিনি ডাক্তারের দিকে ফিরে বললেন, দেখেছো দেখেছো আব্দুল্লাহ, সন্ধেবেলা কথা বলতে গেলেই আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, খুব কাশছিলাম। এখন এদের সঙ্গে কত সহজে কথা বলতে পারছি। তোমরা শুধু শুধু আমাকে ওষুধ খাওয়াও আর ভয় দেখাও। কাকাবাবু বললেন, এবার সত্যিই আমাদের যাওয়া উচিত, আর কথা বলা উচিত নয়। সালাদিন বললেন, ব্যস্ত হচ্ছ কেন? দাঁড়াও, আরেকটা কথা আছে। আমি জানতাম তুমি টাকা পয়সা কিংবা হিরে বা সোনা দিলেও নিতে রাজি হবে না, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তোমাকে কিছু একটা না দিতে পারলে আমি শান্তি পাবো না, চিরঋণী হয়ে যাব। কাকাবাবু বললেন, আহা, আমি তো বলেইছি তুমি সাঁতার জানতে না। বোটটা উল্টে যাওয়ার পর আমি তোমার পাশে ছিলাম, তোমার হাতটা ধরে একটু সাহায্য করেছি। এরকম সবাই করে, এতে কোনো ঋণ হয় না। সালাদিন বললেন, না, সবাই করে না। ভয় পেয়ে আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম। তুমিও ডুবে যেতে পারতে, কিংবা তুমি আমাকে ঠেলে সরিয়ে দিতে পারতে, কিন্তু তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়েও। কাকাবাবু বললেন, এই তো তুমি প্লেনের ভাড়া দিয়ে আমাকে আর আমার ভাইপোকে এদেশে আনার ব্যবস্থা করেছো। তোমাদের দেশটা ঘুরে ঘুরে দেখব, এই তো অনেকখানি পাওয়া। এই জন্যই তোমাকে অনেক ধন্যবাদ। এখন বিশ্রাম নাও। সালাদিন বললেন, রাজা, উঠে দাঁড়ালে কী হবে? আমার হুকুম ছাড়া তুমি এ বাড়ি থেকে বেরোতেই পারবে না। আর একটুখানি থাকো, তোমাকে আমি একটা জিনিস দিতে চাই। তুমি তো হিস্ট্রি নিয়ে চর্চা করো, পুরনো জিনিস ভালোবাসো, এটা তোমার কাজে লাগবে। বলে তিনি বালিশের তলা থেকে একটা চাবি বের করলেন। বেশ বড় চাবি, মনে হয় সোনার তৈরি, সোনার মতো রং। ডাক্তারের দিকে চাবিটা বাড়িয়ে দিয়ে তিনি বললেন, এই দেওয়ালের গায়ের আলমারিটা দেখো এবং খোলো। একেবারে নিচের তাকে একটা ব্যাগ আছে, দেখতে পেয়েছো? সেটা বের করে আনো। আজকাল জামা কাপড় কিনতে গেলে যেরকম কাপড় বা চটের ব্যাগ দেয়, এই ব্যাগটা সেরকম। সালাদিনের নির্দেশে ডাক্তার তার থেকে ভাত খাবার থালার মতো একটা গোল থালা বের করে আনলো, খুব সম্ভবত তামার তৈরি। তার মাঝখানে ছেঁড়া ছেঁড়া তুলট কাগজের মতো কয়েকটা টুকরো সাঁটা আছে, মনে হয় খুব পুরনো। সালাদিন বললেন, দেখো, এই ব্যাগটা তেমন কিছু দামি নয়, থালাটাও সাধারণ, সুতরাং তোমাকে আমি তেমন কিছু মূল্যবান জিনিস দিচ্ছি না, কিন্তু এক হিসাবে এটা অমূল্য। ওই যে টুকরোগুলো দেখছো, ওটা যীশুখ্রিস্টের চিঠি, একদম অরিজিনাল। কাকাবাবু প্রায় আর্তনাদ করার মতো করে বলে, হ্যাঁ, কী বললে? সালাদিন বললেন, বললাম তো, যীশুখ্রিস্টের চিঠি। সন্তু প্রায় হুমড়ি খেয়ে দেখতে গেল থালাটা। কাকাবাবু সেটার দিকে একটিবার মাত্র চোখ বুলিয়ে বললেন, তুমি কি বলছো সালাদিন? যিশুর চিঠি? হতেই পারে না। যিশু কি লেখাপড়া জানতেন নাকি? তিনি চিঠি লিখবেন কি করে? সালাদিন বললেন, সে আমি কি করে জানবো? আমি কি পণ্ডিত নাকি? সেসব তো তোমাদের জানার কথা। কাকাবাবু বললেন, আমি যেটুকু জানি, যিশু কোনো চিঠিফিটি লেখেননি, তার পক্ষে চিঠি লেখা সম্ভবই ছিল না। সালাদিন বললেন, পন্টিয়াস পাইলটের কাছে ক্ষমা চেয়ে কিছু চিঠি লেখেননি? কাকাবাবু বললেন, ইতিহাসে সেরকম কোনো কথা লেখা নেই। যিশু কারো কাছে ক্ষমা চেয়েছে বলে আমার জানা নেই। সালাদিন বললেন, এটা আমি জেরুজালেম শহরে পেয়েছি। এটা অন্তত 2000 বছরের পুরনো। এর মধ্যে যীশুখ্রিস্টের নাম আছে। হয়তো অন্য কেউ তার হয়ে চিঠি লিখে দিয়েছিল। কাকাও বললেন, এটা যদি অত পুরনো হয় আর যদি এতে যীশুখ্রিস্টের নাম লেখা থাকে, তাহলে এটা অবশ্যই মূল্যবান। সালাদিন আবার বললেন, তুমি ডেড সি দলিলের নাম শুনেছ? এটা তার একটু অংশও হতে পারে। কাকাবাবু ভুরু কুচকে বললেন, সেটা তো অন্য ব্যাপার,
এটা একটু ভালো করে দেখতে পারি? সালাদিন মৃদু ধমক দিয়ে বললেন, দেখবে না কেন? এটা তো তোমাকেই দিচ্ছি। কাকাবাবু থালাখানা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখে বললেন, সেকালে ভেড়ার চামড়ার ওপরেও লেখা হতো, তাই ঝুরঝুরে হয়ে গেলেও এতদিন টিকে আছে। কিন্তু কী ভাষায় লেখা? কিছুই তো পড়তে পারছি না। সালাদিন বললেন, তুমি তো পণ্ডিত, অনেক ভাষা জানো, তুমি পড়তে পারছো না? কাকাবাবু বললেন, আমি কয়েকটা ভাষা জানি বটে, কিন্তু মোটেই পণ্ডিত নই। আমি এই ভাষাটা জানি না। সালাদিন বললেন, একজন পণ্ডিত আমাকে বলেছেন এটা আরামাইক ভাষায় লেখা, যে ভাষায় যীশুখ্রিস্ট কথা বলতেন। কাকাবাবু বললেন, সে ভাষা কেউ কি এখনও জানে? সালাদিন বললেন, মা লুলা। তিনি আর কিছু বলার আগেই দরম করে দরজা ঠেলে ঢুকলো একজন লোক, বেশ লম্বা, আর তার পোশাক খাঁটি আরবদের মতো। গলা থেকে পা পর্যন্ত একটা লম্বা জোব্বা পরা, আর মাথায় একটা ফেট্টি বাঁধা। সাধারণত এখন এখানকার বেশিরভাগ পুরুষই প্যান্ট শার্ট পরে। সে নিশ্চয় এবারই লোকজনদের চেনা, কারণ দরজার বাইরের পাহারাদাররা তাকে আটকায়নি। সে জোব্বার পকেট থেকে একটা লম্বা কাগজ বের করে সালাদিনকে আরবি ভাষায় কী যেন বলল। সালাদিন উত্তর দিলেন আরবি ভাষায়। দুজনের উত্তেজিত কথাবার্তা চলতে লাগলো। কাকাবাবু মোটামুটি আরবি ভাষা জানেন, যদিও ওরা দুজনেই খুব তাড়াতাড়ি কথা বলছেন। কাকাবাবু তবু বুঝতে পারলেন ওই লোকটি সালাদিনকে কিছু একটা দলিলে সই করার জন্য জোর করছে। সালাদিন কিছুতেই রাজি নয়। মিনিট পাঁচেক এরকম তর্কাতর্কি হওয়ার পর সেই লোকটা ফস করে একটা রিভলভার বের করে সালাদিনের মুখের কাছে নিয়ে গিয়ে চিৎকার করে কী যেন একটা বলল। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই তার হাত থেকে রিভলভারটা উড়ে গিয়ে পড়ল ঘরের কোণে। লোকটি খুব সম্ভবত নেশা করে এসছে। ঘরে ঢুকেই সালাদিনের সঙ্গে কথা বলতে শুরু করেছে, অন্য কারো দিকে তাকাইই নি। সে রিভলভারটা বের করতেই কাকাবু বিদ্যুৎ বেগে তার একটা ক্রাচ তুলে মারলেন তার হাতে। রিভলভারটা ছিটকে গিয়ে এক জায়গায় পড়া মাত্র সন্তু স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে তুলে আনলো সেটা। এ ব্যাপারে সে কখনো একটুও দেরি করে না। লোকটি ভেবাচাকার মতো তাকিয়ে রইল কাকাবুর দিকে, তারপরে অস্ফুট স্বরে বলল, তুমি কে? কাকাও বললেন, আমি যেই হই না কেন, একজন অসুস্থ মানুষের নাকের ডগায় ওই রকমভাবে রিভলভার নাচানো মোটেই উচিত নয়। লোকটি বলল, তোমার কি সাহস? তুমি জানো আমি কে? কাকাও বললেন, আমার তা জানার কোনো দরকার নেই। এই ধরনের অসভ্যতা আমার সহ্য হয় না। সালাদিন এর মধ্যে নিজেকে আবার সামনে নিয়ে বললেন, রাজা, তুমি এই দ্বিতীয়বার বোধহয় আমার প্রাণ বাঁচালে। ওরে কে আছিস রে? ওকে ধর, বেঁধে রাখ। হোটেলের ডাইনিং রুমে সবাই সকালবেলা একসাথে ব্রেকফাস্ট খাওয়ার জন্য আসে। ব্রেকফাস্টের জন্য আলাদা কোনো পয়সা লাগে না। এবারে হোটেলের ডাইনিং রুমে সকালে সবাই আসে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। ব্রেকফাস্টের জন্য আলাদা কোনো পয়সা লাগে না। এখানে বুফে খাবারের ব্যবস্থা। সারি সারি প্রায় 15-16 রকমের খাবার সাজানো রয়েছে, যার যতটা ইচ্ছে যতবার ইচ্ছে নিতে পারে। শুধু চা কিংবা কফি কেউ টেবিলে এসে দিয়ে যায়। সন্তু জানলার ধারে একটা টেবিল দেখে বসে পড়ল। কাকাবাবুকে বলল, তোমাকে যেতে হবে না, আমি নিয়ে আসছি তোমার জন্য। কাকাবাবু বললেন, হুঁ হুঁ, হাতে ক্রাচ থাকলে প্লেট ধরা মুশকিল। তুই আমার জন্য ফলের রস, একটা স্কোয়াশ নিয়ে আয়, তাই যথেষ্ট। তুই যা খুশি খেয়ে নে। সন্তু গিয়ে আগে দেখতে লাগলো কী কী খাবার আছে। অনেক রকমের কেক, পেস্ট্রি, মাংস আর ডিমের রান্না, কয়েক রকম তরকারি আর মিষ্টি, রুটি আছে 4-5 রকমের। আগে কাকাবুর জন্য প্লেট করে সন্তু নিয়ে এলো অনেক কিছু। তারপর উল্টো দিকের টেবিলে ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে আর চোখে সানগ্লাস পরে সেই লোকটাকে বসে থাকলে দেখলো। অনবরত কী যেন বলে যাচ্ছে আর একজনের সঙ্গে। অন্য লোকটির মাথা ভর্তি ঝাঁকড়া চুল, গাঢ় ভুরু আর মুখে সিগারেট। ফ্রেঞ্চ কাট দাঁড়িয়েগুলোর সঙ্গে কাকাবু কথা হয়েছিল কী যেন লোকটির নাম। ফিরে এসে সন্তু উত্তেজিত হয়ে বলল, কাকাবাবু, সেই সেই যে কালো গায়ের লোকটা ওই কোণে বসে আছেন। কাকাবাবু বললেন, তুই হাঁপাচ্ছিস কেন? ওই লোকটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। উনি তো এই হোটেলে উঠতেই পারেন। এটাই শুনেছি এখানকার সবচেয়ে বড় হোটেল। সন্তু বলল, তুমি যাই বলো, লোকটি কিন্তু এখন আমাদের দেখছেন। কাকাবু হাসতে হাসতে বললেন, তোর দেখছি গ্রামের মেয়েদের মতো অবস্থা হয়েছে, কেউ দেখলেই বা কী এমন হয়? সন্তু পরের বার প্লেট ভর্তি খাবার নিয়ে এলো নিজের জন্য। কাকাবাবু একটিমাত্র স্কোয়াশ খানিকটা জ্যাম মাখিয়ে খেয়ে কাপের পর কাপ কফি পান করতে লাগলেন। সন্তু একটু পরে জিজ্ঞেস করল, আচ্ছা কাকাবাবু, কাল সালাদিন সাহেব তোমাকে যে থালাটা দিলেন সেটা কি সত্যিই যীশু খ্রিস্টের চিঠি হতে পারে? কাকাবাবু বললেন, প্রায় অসম্ভবই বলতে পারিস, তবে ওতে যদি যিশুর নাম থাকে সেটাই যথেষ্ট মূল্যবান দলিল। সেই নাম আছে কি না
তা তো আমি পড়তে পারছি না। সন্তু বলল, একবার যে শুনলাম ডেড সি দলিল, সেটা কি? কাকাও বললেন, ডেড সি কোনটা তা জানিস তো? সন্তু বলল, হ্যাঁ তা জানি। একটা সমুদ্র, তার জলে এত নুন যে সেখানকার মাছ টাছ কোনো প্রাণীই বাঁচে না। সেই সমুদ্রের তলা থেকে কোনো দলিল পাওয়া গিয়েছে? কাকাও বললেন, না না, জলের মধ্যে আবার কি পাওয়া যাবে? ব্যাপার হচ্ছে, ওই সমুদ্রের ধারের কাছাকাছি এক পাহাড়ে একটা গুহা ছিল। দু তিনজন একটি হারানো ভেড়া খুঁজতে খুঁজতে চলে গেছে সেখানে। ভেড়াটা যদি গুহার মধ্যে ঢুকে বসে থাকে? একথা ভেবেও তারা গুহার মধ্যে ঢুকতে ভয় পেল। সাপ কিংবা ভল্লুকও থাকতে পারে। তখন তারা সেই গুহার মধ্যে ঢিল ছুটতে লাগলো। সাপ কিংবা ভল্লুক অবশ্য বেরোলো না, কিন্তু ঠং ঠং শব্দ হতে লাগলো ভেতরে। সেই শব্দ শুনে লোকজনের ধারণা হলো ভেতরে নিশ্চয়ই গুপ্তধন আছে। আর ভয় রইল না, তারা হুড়মুড় করে ঢুকে পড়ল ভিতরে। একটু থেমে কফিতে চুমুক দিয়ে কাকাও বললেন, পৃথিবীতে এমন কিছু কিছু জিনিস আছে যা কিছু লোকের কাছে গুপ্তধনের চেয়েও দামি, আবার অনেক লোকের কাছে কোনো মূল্যই নেই। সেই লোক দুটো গুহার মধ্যে গিয়ে দেখলো একটা মাটির পাত্রের মধ্যে কয়েকটি পুরনো দলিল রয়েছে শুধু, মণিমুক্ত কিচ্ছু নেই। তাতে কি লেখা আছে তা তো তারা পড়তেই পারে না। ভাগ্যিস তারা সেসব ছিঁড়ে খুঁড়ে নষ্ট করেনি। সেগুলোকেই বলে ডেড সি স্ক্রল। ওদের কাছে তার কোনো মূল্যই নেই, কিন্তু পৃথিবীর বহু পণ্ডিতের কাছে তা অমূল্য সম্পদ। সন্তু বলল, কি আছে তাতে? কাকাও বললেন, সবটা আমিও জানি না। অনেক পণ্ডিতও এই নিয়ে সারা জীবন গবেষণা করেছেন। যতদূর জানি এর মধ্যে বাইবেল আর যিশুর জীবন নিয়ে অনেক নতুন তথ্য আছে। সন্তু জিজ্ঞাসা করল, ওগুলো ওই গুহার মধ্যে কে রেখেছিল? কাকাও বললেন, তাও বলা মুশকিল। এক সময় তো খ্রিস্টানরা পালিয়ে পালিয়ে বেড়াতো। সন্তু আরও কিছু বলতে গিয়ে থেমে গেল। সেই ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা লোকটি বেরিয়ে যাচ্ছে। এক ঝলক তাকালো এদিকে, তার ঠোঁটে একটু একটু হাসি। কাকাও বললেন, ফ্রেঞ্চ কাট দাড়ি আর চোখের চশমা থাকলেই কোনো লোককে ভিলেন ভিলেন মনে হয়, তাই না? কটা বাজলো? পারবে যে এখন এলেন না। তুই আর কিছু খাবি? সন্তু প্লেটে আরও কিছু খাবার নিয়ে এলো। কাকাও নিলেন এক কাপ কফি। ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা লোকটি যার সঙ্গে কথা বলছিল, সেই ঝাঁকড়া চুলওয়ালা লোকটি এবার উঠে এলো এই টেবিলের সামনে। একটুক্ষণ দাঁড়িয়ে থেকে সে বলল, কাকাবাবু তাই না? আপনি নিশ্চয়ই কাকাবাবু। সন্তু চমকে উঠে বলল, আপনি বাঙালি? সে বলল, হ্যাঁ, আমার নাম প্রজ্জ্বল রায়, আমি ভবানীপুরের ছেলে। তখন থেকে ভাবছি ঠিক কাকাবাবুর মতো। আপনাকে একটা প্রণাম করব। তুমি সে সন্তু? কাকাবাবু বললেন, আরে বসো বসো, এখানে বাংলা কথা শুনতে পাবো তা ভাবিনি। প্রজ্জ্বল বলল, এই তার ধূপে আমি 1.5 বছর আছি, একজনও বাঙালি দেখিনি। কাকাও জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছো, চাকরি? প্রজ্জ্বল বলল, না কাকাবাবু, চাকরি আমার ধাতে সয় না। 2-1বার চেষ্টা করে দেখেছি। এখানে আমি ব্যবসা করি। কাকাও বললেন, বাহ, বাঙালিরা এখন ব্যবসায় মন দিয়েছে। ব্যবসার জন্য তুমি এত দূরে পড়ে আছো? তা কিসের ব্যবসা করো তুমি? সে বলল, ফসফেট। এদেশে অনেক ফসফেট পাওয়া যায়, আমাদের দেশে সেটা খুব কাজে লাগে। আমি জাহাজ ভরে ভরে ফসফেট পাঠাচ্ছি দেশে। মাঝে মাঝে কলকাতা যাই অবশ্য, আমার একজন পার্টনার আছে, তখন সে এসে থাকে। সন্তু জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি যে ভদ্রের সঙ্গে কথা বলছিলেন তাকে আপনি অনেকদিন চেনেন? প্রজ্জ্বল বলল, না, আজই আলাপ হলো। নিজেই এসে বসলো আমার টেবিলে। অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করে। সন্তু বলল, খুব বড় লোক তাই না? সামনের ওই দ্বীপটা কিনতে চান। প্রজ্জ্বল বলল, দ্বীপ কিনবে মানে? আজকাল দ্বীপ আবার বিক্রি হয় নাকি? সবই তো গভর্নমেন্টের সম্পত্তি। খুব বড় লোক কিনা জানি না, আমার সঙ্গে তো বেশ দরাদরি করছিল ফসফেট সাপ্লাই নিয়ে। কাকাও বললেন, কাল এই চার্লস গটলিয়েবের সঙ্গে আমার আলাপ হয়েছিল, তখন দ্বীপ কেনার কথাই বলেছিলেন। প্রজ্জ্বল ভুরু তুলে বলল, কী নাম বললেন? আমাকে তো বলল ওর নাম আব্রাহাম জ্যাকেরিয়া। তারপর হো হো করে হেসে সে আবার বলল, কাকাবাবু, ও নিশ্চয়ই আপনার সঙ্গে রসিকতা করেছে। দ্বীপ কিনবে না ছাই। আমার কাছে $10,000 অ্যাডভান্স চাইছিল, আমি অবশ্য রাজি হইনি। সন্তু জিজ্ঞেস করলো, উনি কি এই হোটেলেই থাকেন? প্রজ্জ্বল বলল, সেটা আমি জিজ্ঞেস করিনি। অন্য হোটেলে থাকলেও এখানে খেতে আসতে পারে। ভদ্রলোক একটু পিকুলিয়ার ঠিকই। আমার সঙ্গে আলাপ করে ব্যবসার কথা বলতে লাগলো, কিন্তু আমি যখন ওর কার্ড চাইলাম তখন বলল যে ঘরে ফেলে এসছে। ব্যবসাদার অথচ সঙ্গে কার্ড নেই, এ কখনো হয় নাকি? এই সময় দরজা দিয়ে পারভেজ ঢুকে এদিক ওদিক তাকালেন। সন্তু উঠে দাঁড়িয়ে হাতছানি দিয়ে বলল, এই যে। পারভেজ কাছে এসে বললেন, সরি, লেট, গো ইউ নাও। কাকাও প্রজ্জ্বলকে বললেন, ঠিক আছে, তোমাকে দেখে বেশ ভালো লাগলো, আবার পরে কথা হবে। প্রজ্জ্বল জিজ্ঞেস করলো, কাকাবাবু, কোনো রহস্য সন্ধান এসছেন না তো দূর দেশে?
কাকাও মাথা নেড়ে বললেন, না না, স্রেফ বেড়াতে। প্রজ্জ্বল বলল, এদেশের মানুষগুলো সত্যিই ভালো। পাশের দেশগুলোতে কত যুদ্ধ বিগ্রহ আর মারামারি চলছে, এ দেশটা কিন্তু শান্তিপূর্ণ, আপনাদের ভালো লাগবে। পারভেজের সঙ্গে বাইরে আসার পর তিনি তো নিজস্ব ইংরেজি জিজ্ঞেস করলো, আজ কোন দিকে বেড়াতে যাবেন? আরওয়ার দ্বীপে যেতে পারেন, আর অমৃত নামে বহুকালের এক পুরনো শহর। সন্তু বলল, ওই দ্বীপটায় যাব? কাকাও বললেন, দাঁড়াও দাঁড়াও, আগে কালকে রাত্রির ব্যাপারটা শুনে নি। পাগলা মতো লোকটা কে যে সালাদিনকে রিভলভার দেখাচ্ছিল? পারভেজ বললেন, ও সালাদিন সাহেবের ভাইয়ের ছেলে, লাইক দিস সন্তু টু ইউ। ওর নাম সাদাল্লা আঘা আল কালা, ডাকনাম আঘা। লোকটি আতপাগলা ঠিকই, আবার মাঝে মাঝে খুব হিংস্র হয়ে ওঠে। সন্তু জিজ্ঞেস করলো, ও সালাদিন সাহেবকে ভয় দেখাচ্ছিল কেন? পারভেজ বলল, শুধু ভয় দেখাচ্ছিল না, ঝোঁকের মাথায় গুলি চালিয়ে দিতেও পারতো। এর আগেও ও নিজের বোনের সঙ্গে ঝগড়া করে তাকে গুলি করে মেরে ফেলেছে। মিস্টার কাকা, যদি অত তাড়াতাড়ি ওর হাত থেকে রিভলভারটা ফেলে না দিতেন তাহলে কি হতো বলা যায় না। সন্তু বলল, ও কী নিয়ে ঝগড়া করছিল? পারভেজ বললেন, সালাদিন সাহেবের তো বিশাল সম্পত্তি, আর বেশি দিন বাঁচবেন না বলে উইল করে সব ভাগ করে দিচ্ছেন। ওর ছেলে নেই, 2 মেয়ে আর প্রচুর আত্মীয় স্বজন, কিন্তু কাকে কী দিয়ে যাচ্ছেন তা আগে থেকে কিছুতে জানাতে চান না। ওই আঘা চায় তাকে ওই তারতুপের অত বড় বাড়িটা আগে লিখে দিতে হবে। ও আর ধৈর্য ধরতে পারছে না। কাকাও বললেন, কিন্তু সালাদিনকে মেরে ফেললে তো ও কিছুই না পেতে পারে। পারভেজ বললেন, সে বুদ্ধি কি ওর আসে? মাঝে মাঝে যখন খেপে যায় তখন কোনো কাণ্ডজ্ঞান থাকে না। কাকাও বললেন, কাল বোধহয় কোনো ড্রাগের নেশা করেছিল। তা এই আগা না আঘা যে তার বোনকে খুন করেছিল তার জন্য শাস্তি হয়নি? পারভেজ বললেন, মাত্র 2 বছর জেল খেটেছে, তারপর এই সালাদিন সাহেব ওকে ছাড়িয়ে এনেছিলেন। দেখুন কি অকৃতজ্ঞ। এখন ওকে বেঁধে রাখা হয়েছে। সালাদিন সাহেবের ভালো করে জ্ঞান ফিরলে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে কি না তা ঠিক হবে। কাকাও জিজ্ঞেস করলেন, কাল তো এই ঘটনার পর উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, আমাদের সঙ্গে আর কথা হলো না, এখন কেমন আছেন? পারভেজ বললেন, সকালে একবার জ্ঞান ফিরেছিল, তখন কফি খেয়েছেন, এখন আবার ঘুমোচ্ছেন। কাকাও বললেন, কাল ওই ঘটনার আগে সালাদিন কি একটা কথা বলতে বলতে থেমে গেলেন, আমি তার মানে বুঝতে পারিনি। পারভেজ বললেন, কী কথা বলুন তো? আমি খেয়াল করিনি। কাকাও বললেন, আমার ঠিক মনে পড়ছে না। সন্তু বলল, আমার মনে আছে, মালু আলু। পারভেজ বললেন, ও বুঝতে পেরেছি, মালু আলু নয়, মামা লুলা। সন্তু জিজ্ঞেস করলো, তার মানে কি? পারভেজ বললেন, ওটা একটা জায়গার নাম, পাহাড় কেটে কেটে বাড়ি বানানো হয়েছে, বাইরে থেকে বোঝাই যায় না। কাকাও বললেন, হঠাৎ ওই জায়গাটার নাম কেন বললেন? ওখানে কি আছে? পারভেজ বললেন, এমনি পাহাড়ের খাজে খাজে শহর, অনেকে দেখতে যায়। ওখানকার লোকেরা আরামাইক ভাষায় কথা বলে, যা নাকি পৃথিবীর আর কোথাও বলা হয় না। কাকাও সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে বললেন, আগে আমি যেতে চাই, অন্য কোথাও যাব না, জায়গাটা খুব দূরে। পারভেজ দুদিকে মাথা নিলেন। হোটেলের বাইরে বেশ সনসন করে বাতাস বইছে। কাকাবাবু প্যান্ট কোট পরে আছেন, সন্তুর গায়ে একটা পাতলা সোয়েটার। কাকাও জিজ্ঞেস করলেন, তো শীত করছে না রে সন্তু, ঘর থেকে একটা কোট নিয়ে আসবি? সন্তু বলল, না দরকার নেই, ঠিক আছে। কাকাও বললেন, কয়েকবার লাফিয়ে নে, তাহলে গা গরম হয়ে যাবে। সন্তু হোটেলের সিঁড়িগুলো দিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে লাগলো। পারভেজ বললেন, আমাদের গাড়িটা কাছেই একটা পাম্পে গিয়েছে পেট্রোল ভরতে, গাড়িটার জন্য এখানে অপেক্ষা করবেন না সেটুকু হেঁটেই যাবেন? বড় জোর 5-7 মিনিট। কাকাও বললেন, চলো হেঁটেই যাই, সমুদ্রের ধারে এসেছি, ভালো করে সমুদ্রই দেখা হচ্ছে না। সামান্য একটা ব্যাপারের জন্য কত কিছু বদলে যেতে পারে, তা দেখা যাক। কাকাও যদি হাঁটতে রাজি না হয়ে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকতেন তাহলে পরের গণ্ডগোলের মধ্যে তিনি আর জড়িয়ে পড়তেন না। সকালবেলা অনেকেই এসছে সমুদ্রের বেলাভূমিতে বেড়াতে, নানা জাতের মানুষ। বেলুন নিয়ে খেলা করছে বাচ্চারা, একটা বেলুন দুলতে দুলতে জলে গিয়ে পড়ল। কাকাউরা হাঁটছেন আস্তে আস্তে, হঠাৎ খুব জোর একটা শব্দ হলো। কিসের শব্দ? গুলির শব্দ নাকি? আবার সেই শব্দ। এবার আর কোনো সন্দেহ নেই যে গুলিরই আওয়াজ। তখন দেখা গেল একটা সাংঘাতিক দৃশ্য। সমুদ্রের ধার দিয়ে একজন লোক প্রাণভয়ে ছুটছে আর তাকে তাড়া করছে আরেকজন তাড়াতে রিভলভার। পারভেজ খুব ভয় পাওয়া গেলে চেঁচিয়ে উঠলেন, মিস্টার কাকা, মিস্টার কাকা, নোসি, লাই লাই। এমনিতে তার কথা বুঝতে অসুবিধা হয়, এখন কিছুই বোঝা গেল না নোসি মানে কি, লাই। এর মধ্যেই পারভেজ ধরম করে বালির ওপর শুয়ে পড়েছেন উপুর হয়ে।
অন্য সব লোক পালাচ্ছে, কেউ কেউ পারভেজের মতো শুয়েও পড়েছে। কাকাও ঠিক বুঝতে পারলেন না ব্যাপারটা কী হচ্ছে। সিনেমা শুটিং? নইলে এরকম সকালবেলায় এত লোকের সামনে কেউ কাউকে গুলি করে মারতে পারে? তৃতীয় গুলিটা পিঠে লাগতেই সামনের লোকটা পড়ে গেল মাটিতে। অন্য লোকটা তার মাথায় আরেকটা গুলি চালিয়ে দিল। কাকাবাবু এদিক ওদিক তাকিয়ে দেখলেন কোথাও তো ক্যামেরা নিয়ে কেউ ফটো তুলছে না। তাহলে এটা সত্যিই খুন? খুনিটা এবার উল্টো দিকে দৌড়তে লাগলো, একটা হাতে উঁচু করে ধরে রিভলভার। মনে হলো যেন সে এদিকেই আসছে। কাকাবাবুর কাছে কোনো অস্ত্র নেই, বিদেশে তো রিভলভার নিয়ে আসা যায় না। তবু তিনি সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। ফিস ফিস করে সন্দুকে বললেন, তুই আমার পিছনে এসে দাঁড়া, নড়াচড়া করিস না, দেখ কি হয়। লোকটি একেবারে কাছাকাছি এসে জ্বলন্ত চোখে একবার তাকালো কাকাবাবুর দিকে। তার বেশ লম্বা চওড়া চেহারা, দাড়ি নেই কিন্তু পুরুষটু গোপ আছে, বাদামি রঙের স্যুট পরা, রিভলভার ধরা হাতটায় 4 আঙুলের 4টি আংটি। কাকাবাবুর সঙ্গে চোকাচুকি হতে এসে হুকুমের সুরে বলল, লাই ডাউন। কাছেই একটা মোটরসাইকেল রাখা, তাতে সে উঠেই স্টার্ট দিল, তারপর গর্জন করে বেরিয়ে চলে গেল। পারভেজ এবার উঠে দাঁড়িয়ে ভীতু ভীতু গলায় বললেন, ইউ 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 সি হিম? কাকাবাবু বললেন, হ্যাঁ দেখলাম তো, এদিকেই ছুটে এলো, কারণ ওর মোটর ব্যাগটা এখানেই রাখা ছিল। পারভেজ বললেন, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। মিস্টার কাকা, তোমাকে আমি বললাম নো সি, নো সি। কাকাবাবু বললেন, ওহো, তুমি বলতে চাইছিলে ডোন্ট সি। নো সি শুনে বুঝবো কী করে? তাছাড়া শুয়েই বা পড়তে হবে কেন? আমরা তো কোনো দোষ করিনি। পারভেজ সারা গায়ের বালি ঝাড়তে ঝাড়তে বললেন, আমাদের দেশে এটাই নিয়ম, কোনো দুর্ঘটনা কিংবা খুন দেখলে থানায় খবর দিতে হবে, আর খুনিকে দেখলে থানায় তার ডেসক্রিপশনও দিতে হবে, সে কত লম্বা, মুখটা কীরকম। কাকাও বললেন, সব দেশে প্রায় একই নিয়ম, এখানে এই এত লোকের সামনে খুন হলো, পুলিশ জেনে যাবেই, আমাকে আর থানায় গিয়ে খবর দিতে হবে না, আর পুলিশ যদি পরে আমাকে জেরা করে আমি যা দেখেছি বলে দেব। পারভেজ বললেন, বলে দেবেন? কাকাও বললেন, হ্যাঁ বলবো না কেন। পারভেজ বললেন, তাতে কি হবে জানেন? খুনিটা আপনার ওপর খুব রেগে যাবে, ওর সঙ্গীরা আপনাকে মেরে ফেলার চেষ্টা করবে। সেই জন্যই বলছিলাম নো সি। পুলিশ যদি আমায় কিছু জিজ্ঞেস করে আমি বলবো কিছু দেখিনি, সেটাই সত্যি কথা। কাকাও বললেন, আমি জানবো কী করে যে এই সব সময় উটের মতো মুখ করে শুয়ে থাকতে নিচের দিকে তাকিয়ে? সকালবেলা এরকম খুন টুন আমি আগে কখনো দেখিনি। পারভেজ দুঃখিত হয়ে বললেন, আমাদের দেশটা খুব শান্তিপূর্ণ, এরকম খুনটুন কিন্তু কোনোদিনও হয় না। সন্তু বলল, আমাদের দেশের যে দাদার সঙ্গে একটু আগে দেখা হলো তিনিও সেই কথা বললেন। পারভেজ বললেন, কিন্তু ইরাকে যুদ্ধ চলছে, প্যালেস্তাইনেও গণ্ডগোল, সেই সব দেশ থেকে অনেক লোক চলে আসছে, তারাই যখন তখন গণ্ডগোল বাজাচ্ছে, ছি ছি। এই সময় পারভেজের গাড়িটা চলে এলো, আর তখনই শোনা গেল পোঁ পোঁ শব্দ, পুলিশের গাড়ির। এসব দেশে পুলিশ চলে আসে খুব তাড়াতাড়ি। পারভেজ ব্যস্ত হয়ে বললেন, চলুন চলুন আমরা চলে যাই। কাকাবাবু গাড়িতে উঠে পড়লেন, তারপর আপন মনে বললেন, শান্তিপূর্ণ দেশ বটে, তবে কাল আর আজ এই দুদিনের মধ্যেই দুটো রিভলভার দেখে ফেললাম। পারভেজ বললেন, আমি দুঃখিত স্যার। কাকাবাবু বললেন, তোমার কী দোষ? খুনি টাকার সব দেশেই থাকে। এর কিছুক্ষণের মধ্যেই পারভেজের মোবাইল ফোনটা বেজে উঠল। তিনি নিজের ভাষায় কথা বলায় ব্যস্ত হয়ে রইলেন কিছুক্ষণ। রাস্তা বেশ সুন্দর, আর গাড়ির চালকরাও বেশ ভদ্র, নিয়ম ভেঙে একজনকে ডিঙিয়ে অন্যরা যেতে চায় না। ঘন্টা দুয়েক পরে প্রধান রাস্তা ছেড়ে গাড়িটা নেমে পড়ল ছোট এক রাস্তায়। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেখা, খুব উঁচু নয়। এক জায়গায় থেমে গেল গাড়িটা। ড্রাইভার পারভেজকে কী যেন বললেন। তিনি তখন গাড়ির দরজা খুলে বললেন, মিস্টার কাকা, এখানে নামতে হবে, গাড়ি আর যাবে না, একটু হাঁটতে হবে। তারপর তিনি দুহাত ছড়িয়ে বললেন, এই হচ্ছে মাম আলুলা, একটা বিশ্ববিখ্যাত জায়গা। রাস্তাটা নেমে গেছে নিচের দিকে, পাশে একটা ছিটছিটে ঝর্ণা। খানিকটা নামার পর পারভেজ বললেন, ওই দেখুন, পাহাড়ের ওপরে কোণে কোণে ঘর রয়েছে, আগেগুলো গুহা ছিল, এখন ঘরবাড়ি করা হয়েছে। সন্তু বলল, পারভেজ সাব, আপনাদের দেশে তো অনেকখানি জায়গা পড়ে আছে, তবু লোকেরা এই পাহাড়ের গায়ে গায়ে বাড়ি করে থাকে কেন? ওঠানামা করতে নিশ্চয়ই খুব কষ্ট হয়। পারভেজ খানিকটা অসহায়ভাবে কাকাবাবুর দিকে তাকিয়ে বললেন, স্যার আপনি বুঝিয়ে দিন, আমি বলতে গেলে ইংলিশে খুব অসুবিধা হবে। এবার কাকাবাবু বললেন, এক সময় খ্রিশ্চান, ইহুদি আর রোমানদের ভয় পালিয়ে বেড়াতো,
লুকিয়ে থাকতো। সেই রকমই একটা গোষ্ঠী এই পাহাড়ের গুহাগুলো আশ্রয় নিয়েছিল। এরা তাদেরই বংশধর। তখন সেই সময়ের ভাষা বলে। তবে এখন নিশ্চয়ই এদের অনেকে চাকরি বাকরি করে, অন্য ভাষাও হয়তো শিখেছে, তবু নিজেদের পুরনো ধারাটা বজায় রেখেছে। পারভেজ বললেন, ইচ্ছে করলে এদের কেউ কেউ বড় শহরে গিয়েও থাকতে পারে, কিন্তু যায় না। তাই পৃথিবীর নানান দেশের লোক এদের দেখতে আসে। কাকাবাবু বললেন, এখানকার দু একজনের সঙ্গে আমি কথা বলতে চাই, কিন্তু আমি তো বলতে পারবো না। পারভেজ বললেন, ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি ডেকে আনছি। পাহাড়ের সরু পথ দিয়ে তিনি অনায়াসে ওপরে উঠে গেলেন। একটু পরেই দুজন লোককে সঙ্গে করে নিয়ে নিচে নেমে এলেন। লোক দুটি এই শীতের মধ্যেও সাত রঙের কাপড় গায়ে জড়িয়ে আছে। কাকাবাবু প্রথমে হাত জোড় করে তাদের নমস্কার করলেন। তারপর কোটের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে বললেন, দেখুন তো এখানে কি লেখা আছে। খুব সম্ভবত এটা আপনাদের আরামিক ভাষায় লেখা। এই লোক দুটি এক অক্ষরও ইংরেজি জানে না। তারা কাগজটা একটু চোখ বুলিয়েই মাথা নাড়তে লাগলো। তারপর পারভেজকে কী যেন বলল আরবি ভাষায়। পারভেজ বললেন, মিস্টার কাকা, এরা বলছে এরা আরামাইক ভাষা জানে, কথা বলতে পারে, কিন্তু পড়তে বা লিখতে জানে না। এই কাগজে কি লেখা আছে তা ওদের পক্ষে বোঝা অসম্ভব। ওরা শুধু আরবি ভাষা পড়তে পারে। কাকাবাবু মাথা নেড়ে বললেন, এখানে সবাই সেই পুরনো ভাষা জানবে তা আমিও আশা করিনি। তবে দু চারজন জ্ঞানীগুণী নিশ্চয়ই থাকবেন যারা এই ভাষায় চর্চা করেন। তাদের দেখা পাওয়া যেতে পারে কি? পারভেজ সেই লোক দুটিকে জিজ্ঞেস করে জানলেন যে হ্যাঁ, সেরকম আছেন এখন মাত্র দুজন। তাদের মধ্যে একজন অসুস্থ, আর একজন এখানকার গুরু। তবে তিনি থাকেন অনেক উঁচুতে। তিনি তো হঠাৎ কেউ ডাকলেই নামবেন না। কাকাও বললেন, ঠিক কথা। আমি একটা বাইরের লোক, তাকে নামতে বললেই বা তিনি নামবেন কেন? আমিও ওপর উঠতে পারবো না। তবে এই কাগজটা পড়ে দেওয়ার জন্য তিনি যদি কিছু ফি, মানে টাকা পয়সা নিতে চান, তাহলে তা আমার সাধ্যে কুলোলে আমি দিতে পারি। পারভেজ সঙ্গে সঙ্গে মাথা নাড়তে নাড়তে বললেন, না না, এখানকার গুরুরা খুব শ্রদ্ধেয় মানুষ, তারা টাকা পয়সা গ্রাহ্যই করে না। কাকাও তখন সেই কাগজটার তলার দিকের খানিকটা অংশ ছিঁড়ে ফেললেন। তারপর বললেন, এটা তার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তো। যদি এটা দেখে তার মূল্যবান মনে হয় তাহলে হয়তো তিনি দেখা করতে পারেন। সেই দুজন লোক কাগজের টুকরোটা নিয়ে চলে গেল। সন্তু জিজ্ঞাসা করল, অত উপরের বাড়িতে জল পায় কী করে? তলা থেকে জল নিয়ে যেতে কষ্ট হয় তো। পারভেজ বললেন, আগেকার দিনে নিশ্চয়ই তাই হতো, এখন আধুনিক ব্যবস্থা আছে, পাইপে করে জল যায়। কাকাবাবু বললেন, ওপরে কোনো ঝর্ণা থাকতে পারে। লুকোনোর জন্য এই পাহাড়টাই যখন বেঁচেছিল তখন কিছু সুবিধা আছে নিশ্চয়ই। পারভেজ বললেন, এখানে একটা সুন্দর ছোট্ট গির্জাও আছে, ফেরার সময় সেটা দেখে যেতে পারেন। একটু পরে সেই লোক দুটি ফিরে এসে কাকাবাবুকে বলল, আপনি আসুন। উনি দেখা করতে রাজি হয়েছেন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, উঁচুতে উঠতে হবে না তো? ক্রাশ নিয়ে এটাই আমার মুশকিল। তিনি সন্তু আর পারভেজ এগিয়ে যেতে দেখেই তাদের একজন বলল, শুধু আপনাকে যেতে বলেছেন, আর কেউ না। উনি বেশি লোকের সঙ্গে দেখা করেন না। পারভেজ বললেন, ঠিক আছে, আমরা এখানে অপেক্ষা করছি। কাকাবাবু সন্তুর কাঁধে হাত দিয়ে বললেন, ওকে বাদ দিয়ে তো আমি কোথাও যাই না। পারভেজ এই কথাটা আরবি ভাষায় ওদের বুঝিয়ে দিলেন। তখন ওরা দুজন নিজেদের মধ্যে কিছু আলোচনা করে মাথা হেলিয়ে জানালো, ঠিক আছে। সরু ঝর্ণাটা পেরিয়ে একটুক্ষণ যাওয়ার পর ওরা চলে গেলেন একটা বড় পাথরের আড়ালে। তারপর যেন গোলকধাঁধা শুরু হলো। বড় বড় পাথরের দেওয়ালের আড়াল দিয়ে সরু পথ। একবার বাঘ ঘুরলেই আর পেছন থেকে কেউ দেখতে পাবে না। এক এক জায়গায় মনে হচ্ছে আর যাওয়া যাবে না, সামনে নিরেট দেওয়াল। খুব কাছে গেলে দেখা যায় দুটো পাথরের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা আছে। এক সময় তারা এসে পৌঁছলেন একটা খুব বড় গুহায়, অনেকটা হলঘরের মতো, প্রায় অন্ধকার। পিছনের একটা দিক থেকে একটু একটু আলো আসছে। কাকাও সন্ধুকে বললেন, আমি জানতাম এরকম একটা লুকোবার জায়গা থাকবেই। রোমান সৈন্যরা এসে ওপরে গুহাগুলো সার্চ করে দেখতে নিশ্চয়ই, তখন সবাই এরা এখানে এসে লুকোতো। আগে থেকে না জানলে এই জায়গাটা খুঁজে পাওয়া অসম্ভব। গুহাটার একেবারে পেছনের দিকে কয়েকটা পাথরের ওপর কুশন দেওয়া, চেয়ারের বদলে সেগুলোয় দিব্যি বসা যায়। একটা পাথরের ওপর
বসে আছেন একজন সাদা ধবধবে পোশাক পরা মানুষ। তার মাথার চুল আর দাড়িও সাদা, কিন্তু তাতে ঠিক বুড়ো বলে মনে হয় না। বেশ বলিষ্ঠ চেহারা, হাতে একটা জোরালো টর্চ। সঙ্গের লোক দুটি বলল, ইংলিশ ইংলিশ, স্যার জোসেফ। অর্থাৎ এই লোকটি ইংরেজি জানেন। কাকাবাবু খানিকটা স্বস্তি বোধ করে বললেন, গুড আফটারনুন। আপনি আমরা সঙ্গে দেখা করতে চেয়েছেন বলে ধন্যবাদ। জোসেফ নামে সেই ব্যক্তিটি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, ইয়োর নেম, হুইচ কান্ট্রি? কাকাবাবু বললেন, আমার নামটা বেশ বড়, আপনার উচ্চারণ করতে অসুবিধে, শুধু রাজা বললেই হবে। আর এই আমার ভাইপো সন্তু, আমরা ইন্ডিয়া থেকে আসছি। জোসেফ বললেন, আপনারা বসুন। সেই লেখাটা কোথায়? কাকাবাবু কোটের পকেট থেকে কাগজটা বের করে দিলেন। জোসেফ সেটা হাতে বাড়িয়ে নিয়ে টর্চ জেলে একবার মাত্র দেখলেন, পড়ার চেষ্টাই করলেন না। হাত বাড়িয়ে বললেন, আসল জিনিসটা কোথায়? কাকাবাবু বললেন, সেটা আমি আনিনি, তাতে যা লেখা আছে তা আমি হুবহু কপি করে এনেছি, আপনি যদি কষ্ট করে পড়ে দেন। জোসেফ বললেন, আমি সে আসল জিনিসটা দেখতে চাই। কাকাবাবু বললেন, সেটা এত পুরনো, নষ্ট হয়ে যায়, তাই সঙ্গে নিয়ে ঘোরাটা ঠিক নয়। তবে আপনি বিশ্বাস করতে পারেন, লেখাগুলো কিন্তু আমি নিখুঁত কপি করেছি, কোনো ভুল নেই। জোসেফ জিজ্ঞাসা করলেন, মিস্টার রাজা, তুমি কি হিন্দু? কাকাবাবু বললেন, আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, পার্সি এরকম অনেক ধর্মের মানুষ থাকে। আমি কোন ধর্মের তাতে কিছু আসে যায় না। জোসেফ বললেন, তোমার এই দলিলটা কোনো কাজে লাগবে না, ওটা আমাদের কাছে রাখতে চাই। তুমি গিয়ে সেটা কোথায় রেখেছো নিয়ে এসো, ততক্ষণ এই ছেলেটিকে আমরা এখানে জামিন রাখব। এবার কাকাবাবু হেসে ফেলে বললেন, আপনারা সন্তুকে জামিন রাখবেন? তাহলে তো আপনাদের মুশকিল হবে, ও খুব বিচ্ছু ছেলে, কতবার যে পালাবার চেষ্টা করবে তার ঠিক নেই। জোসেফ এবার একটু রূঢ়ভাবে বলল, ব্যাপারটা হালকা করার চেষ্টা করো না, তোমাকে তো বলছি যাও, সেই দলিলটা নিয়ে এসো, ততক্ষণ এই ছেলেটি আমাদের কাছে থাকবে। কাকাবাবু বললেন, মাফ করবেন, কারো হুকুম শোনার অভ্যেস নেই আমার। এই দলিলটা আমাকে একজন দিয়েছেন, তার অনুমতি ছাড়া অন্য কাউকে সেটা দেবো আমি কি করে? জোসেফ বললেন, ওসব অনুমতি টনুমতি আমি বুঝি না, দলিলটা আমার চাই। যদি তুমি রাজা না হও তাহলে তোমাকেও আমরা এখানে আটকে রাখতে বাধ্য হব। যতক্ষণ রাজি না হও এখানেই থাকবে। কাকাবাবু বললেন, আর যদি একেবারেই রাজি না হই? জোসেফ বললেন, তাহলে এখানেই থাকবে সারা জীবন। কাকাবাবু সন্তুকে বললেন, জায়গাটা এরকম স্যাঁতস্যাঁতে মতো না রে? কিরে সন্তু, এখানে থাকতে তোর ভালো লাগবে? সন্তু বলল, মোটেই না। কাকাবাবু বললেন, তাহলে চল আমরা বেরিয়ে যাই। গুড বাই জোসেফ স্যার। জোসেফ তার টর্চটা জ্বাললেন কয়েকবার। সেই লোক দুটি দাঁড়িয়ে ছিল কাছেই। তারা এগিয়ে আসতেই জোসেফ তাদের নিজেদের ভাষায় কী যেন বললেন। তাদের একজন এসে সন্তুকে ধরতে যেতেই সে শূন্যে লাফিয়ে উঠে একটা লাথি কষলা লোকটির থুতনিতে। অন্য লোকটি কিছু বুঝে ওঠার আগেই সন্তু তার দু পায়ের মধ্যে পা চালিয়ে তাকে ফেলে দিল। লোক দুটি উঠে দাঁড়িয়ে আবার লড়বার চেষ্টা করলো বটে, কিন্তু সন্তু বিদ্যুৎ গতিতে জুঝতে লাগলো দুজনের সঙ্গে। কাকাবাবু একটা ক্রাশ তুলে রেডি থাকলেও তাকে আর হাত লাগাতে হলো না। সন্তু একাই ঘায়েল করে দিল লোক দুটিকে। তারা শুয়ে কোঁ কোঁ করতে লাগলো। কাকাবাবু জোসেফকে বললেন, দেখলেন আমার ভাইপোটা কি দারুণ ক্যারেটে শিখেছে, ব্ল্যাক বেল্ট। আপনি নিজে যেন আর আমাদের বাধাবার চেষ্টা করবেন না, আপনি শ্রদ্ধেয় মানুষ, আপনার গায়ে হাত তুলতে চাই না। জোসেফ কোনো কথা বললেন না, স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন। কাকাবাবু বললেন, চল রে সন্তু। মাটিতে পড়ে থাকা লোক দুটির পাশ দিয়ে ওরা বেরিয়ে এলেন গুহার বাইরে। তারপর একটা বাঘ ঘুরতে দেখা গেল একসঙ্গে 6জন লোক এদিকে আসছে। কাকাবাবু বললেন, এর মধ্যে কি খবর পেয়ে গেল? সন্তু বলল, মোবাইল ফোন। কাকাবাবু বললেন, ঠিকই তো, আর তো কোনো অন্যদিকে যাওয়ার রাস্তাও নেই, এখন কি করবি? সন্তু বলল, চেষ্টা করে দেখবো নাকি? কাকাবাবু বললেন, ধ্যাত, 6জন লোকের সঙ্গে লড়বি? নিজে কত বড় হিরো ভাবিস না, রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। ধরা দেওয়াই ভালো। দুহাত তোল মাথার ওপরে। কাকাবাবু ক্রাচ বগলে চেপে অতি কষ্টে দুহাত তুললেন। লোকগুলো একেবারে কাছে আসার পর একজন ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, ব্যাক ব্যাক গরু মাস্টার। কাকাবাবু উল্টো দিকে ফিরে হাঁটতে শুরু করলেন। জোসেফ একই জায়গায় দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, ওয়েলকাম ব্যাক। কাকাবাবু একটা পাথরের আসনে গিয়ে বসলেন। জোসেফ বলল, মিস্টার রাজা, চিন্তা করো, যদি মূল দলিলটা আমাদের দিয়ে দাও তোমাদের কোনো ক্ষতি করা হবে না,
চিন্তা করো। তোমাদের এখানেই থাকতে হবে, আর পালাবার চেষ্টা করো না, কোনো লাভ নেই। শেষ হলো শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সন্তু কাকাবাবু সিরিজের আরবদের সন্তু কাকাবাবুর দ্বিতীয় পর্ব। নমস্কার।